রোশনি অয়নের দিকে তাকাচ্ছে আর মনে মনে রাগান্বিত হচ্ছে। একটা ছেলে কিভাবে এরকম হতে পারে? আশ্চর্য। সে ভেবেছিল কিছুই বলবে না, কিন্তু সে চুপও থাকতে পারল না, বলে ফেলল, আপনি কেমন মানুষ? আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? অয়ন না তাকিয়ে হাঁটার গতি অব্যাহত রেখে বলল, তারা আমাকে তো কিছু বলেনি, আমি কেন শুধু শুধু তাদের কিছু বলতে যাব? রোশনি দাঁড়িয়ে গেল। এটা আপনি কি বললেন? তবে অয়নের মাঝে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। সে হাঁটছে। সে আর দাঁড়াবে না বুঝতে পেরে রোশনি দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। পূর্বে বলা কথাটা আবার বলল সে। এটা আপনি কি বললেন? আপনাকে কিছু বলতে হবে কেন? আমি আপনার সাথে ছিলাম, ছেলেগুলো আমাকে টিজ করছিল। আপনার কি উচিত ছিল না এর প্রতিবাদ করার? আপনাকে শুধু বেয়াদবি ভেবেছিলাম, এখন দেখছি আপনি বেয়াদবের পাশাপাশি খুব বেশি দায়িত্বজ্ঞানহীনও। অয়নের কণ্ঠে এবার রাগ ঝরল। আপনার কণ্ঠকে সংযত করুন, খুব বেশি বেয়াদব শব্দটি উচ্চারণ করে ফেলছেন। আমি বাকি সবার মতো নই। আমি শুধু সেটাই করি যেটা আমার উপকারে আসবে। আমি যা করার শুধু নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য করতে পারি। পর মানুষের জন্য কিছু করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়নি। ভুল, সম্পূর্ণ ভুল। আপনি মানুষের প্রতিও মানুষের কিছু দায়িত্ব থাকে। আর আমি তো আপনার প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? নেই। রাস্তাঘাটে আর কখনো আমার সঙ্গ নেবেন না। অয়ন হাঁটতে শুরু করলো আবার। রোশনি পিছনে আস্তে আস্তে বলল, কেন নেব না? আমি কি আপনার মতো বেয়াদব? যে বিল্ডিংয়ে আমি অ্যাকাউন্টিং পড়ি, ঠিক একই বিল্ডিংয়ে আপনি একই সময় স্টুডেন্ট পড়ান। দেখা হয়ে গেলে কি আমি কথা বলবো না? বেয়াদব আপনি হতে পারেন, প্রতিবেশীর প্রতি সামান্য সৌজন্যমূলক আচরণ দেখানোর শিক্ষা আমার মাঝে আছে। অয়ন পিছন ফিরে তাকালো। রোশনিকেও দাঁড়িয়ে যেতে হলো। অয়নের দৃষ্টিতে রাগ। বলল, আপনাকে না বলেছি নিজের কণ্ঠ সংযত রাখতে? রোশনিও কণ্ঠে রাগ ফোটানোর চেষ্টা করে বলল, আপনার সাথে কথা বলাই ভুল। আপনি পিছন পিছন আসবেন, আমি আগে আগে যাব, কখনো আর একসঙ্গে হাঁটব না। রোশনির কথা শেষ হওয়া মাত্রই অয়ন লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অথচ রোশনি চেয়েছিল সে আগে যাবে। রোশনি অবাক হয়ে তাকিয়ে রয়। ছেলেটার মাঝে মানুষের প্রতি কোনো যত্নবোধ নেই। ছেলেটা কি পাথর হৃদয়ের? তবে রোশনি একটা বিষয় উপলব্ধি করছে, ছেলেটার কোনো একটা বিষয় সে পছন্দ করে। হয়তো সেটা ছেলেটার বেয়াদবি। যার পকেটে টাকার অভাব, তার সিগারেট খাওয়ার ব্যাপারটা খুব বিলাসিতাপূর্ণ ছাড়া আর কি। মিশাত সিগারেটটা জ্বালিয়ে আবার নিভিয়ে ফেলল। সিগারেট খাওয়া বড্ড বিলাসিতা হয়ে যেত, কারণ সে সকাল থেকে এখন অবধি কোনো দানা পানি মুখে তুলেনি, অথচ সিগারেট খেতে নিয়েছিল। সিগারেট অবশ্য তার নিজ টাকায় কেনা না। একটা খাবারের দোকানে আজ সে কাজ করেছিল সকাল থেকে। যে ছেলেটার দোকানে কাজ করে সে ছেলেটা অসুস্থ, বিধায় সে কাজটা করার সুযোগ পায়। দোকানের মালিক খুশি হয়ে টাকার পাশাপাশি এই সিগারেটটাও দিয়েছে। মিশাত সিগারেটটা একটা বক্সে রাখলো, এমনভাবে রাখলো যেন ওটা কোনো স্বর্ণদ্রব্য। এই স্বর্ণদ্রব্য না দিয়ে দোকানের মালিক তাকে খাবার দিলে সে ভীষণ খুশি হতো। নিশাত বের হলো চিলেকোঠার ক্ষুদ্র রুমটি হতে। চিলেকোঠার এই ছোট্ট রুমটি সে বাড়ির মালিককে অনেক বলে কয়ে তারপর ভাড়া নিয়েছে। প্রতি মাসের ভাড়া 500 টাকা। 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করার ফলে তার কাছে তেমন কোনো টাকাই আর অবশিষ্ট নেই। অগ্রিম ভাড়া পরিশোধের পর ছিল 30 টাকা, আর আজ কাজ করে কামাইকৃত টাকা হচ্ছে 100 টাকা। দুই মিলে 130 টাকা। এখন এ থেকে 20 টাকার মধ্যে তার খাওয়ার কাজটা সারতে হবে। মিশাত দরজা টেনে বন্ধ করল। লক করার প্রয়োজন নেই, কারণ তার ঘরে মূল্যবান কোনো বস্তু নেই। চোর চুরি করতে এলে নিজেও লজ্জা পাবে তার জিনিসপত্র দেখে। এখন বিকাল 4:30। কতক্ষণ ধরে সে অভুক্ত। গত রাতে মাত্র 10 টাকা দামের একটা বিস্কুট আর পানি খেয়েছিল। পেটে সেসবের কিছুই অবশিষ্ট নেই। ছাদের ভেজানো দরজা খুলে নামা দিলেই আচমকা তাকে থমকাতে হলো, কারণ একজন ভাড়াটিয়াও ঠিক ছাদের দরজা খুলবে বলে হাত বাড়িয়েছিল। এর মধ্যেই সে খুলে ফেলেছে। এখন সেই ভাড়াটিয়া ঠিক তার সম্মুখে অবস্থান করছে। ভাড়াটিয়া মেয়ে, সুন্দর চেহারায়, ভদ্র একটা ভাব আছে। মনে হলো মেয়েটা তার সামনে পড়ে অপ্রস্তুত বোধ করছে। তার অপ্রস্তুত ভাব কাটাতে মিশাত বলল,
কোনো ব্যাপার না আপু, আপনার যখন খুশি তখন ছাদে আসবেন। আমি খুব একটা ঘরে থাকি না, আপনারাই তো বিল্ডিংয়ের মাথা, আমি তো উড়ো মানুষ বলা যায়। আচ্ছা, এখানে রোদে দেওয়া কাপড়গুলো কি আপনাদের? একটা ওড়না পড়ে গিয়েছিল, আমি উঠিয়ে রেখেছি। রাত্রি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ছেলেটার কথায় সে ক্ষণিকের জন্য হতবিহ্বল হয়ে বলল, জি না, আমাদের নয়, আমরা শুধু শার্ট শুকাতে দিয়েছি। ও, আপনার স্বামীর? জি না, ছোট ভাইয়ের। ওহ দুঃখিত, মাপ করবেন, ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। রাত্রি সরে দাঁড়ালে মিশাত নেমে গেল। গুনগুন করে কিছু একটা গাইতে গাইতে নামলো। রাত্রি ঠিক বুঝতে পারল না, তবে ছেলেটাকে তার সহজ সরল প্রকৃতির মনে হলো। উঠোনে এসে আর একজন ভাড়াটিয়াকে দেখতে পেল মিশাত। এই ভাড়াটিয়াও একজন মেয়ে, তবে বয়সে ছোট, একটা বিড়াল ছানাকে আদর করছে। মেয়েটাকে একটু দেখার পর মনে পড়ল, এই মেয়েটাই তাকে প্রথম দিন ধাক্কা দিয়েছিল এবং নিজে ধাক্কা দিয়ে দোষ তার উপরেই চাপিয়ে দিয়েছিল। সেদিন সে কিছু বলেনি, কারণ তার মন ভালো ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা উচিত। তাই সে সেদিনের অন্যায়ের প্রতিবাদ আজ করতে গিয়ে বলল, এই মেয়ে শোনো। শ্রাবণী ডাক শুনে ফিরে তাকালো। সেদিন তুমি আমাকে ধাক্কা মেরেছিলে, আমি না। শ্রাবণী ভুরু কুঁচকে ফেলল। সে এমনভাবে মিশাতকে দেখছে যেন কোনো কিম্ভূত কিমাকার প্রাণী তার সামনে দাঁড়িয়ে আছে। সে ক্ষণকাল তাকিয়ে থেকে কিছু না বলেই দৃষ্টি ফিরিয়ে আনলো বিড়াল ছানার উপর। মিশা তো আর দাঁড়িয়ে রইল না। এমনিতেই অনেকক্ষণ ধরে অভুক্ত সে, এবার তার খেতে যাওয়াই উচিত। শুধু শুধু প্যাচাল পেড়ে তো লাভ নেই। বাড়ি থেকে বের হওয়ার পর রাত্রির কেবল মনে হচ্ছে কোথাও না কোথাও তার তানবিনের সঙ্গে দেখা হয়ে যাবে। হয়তো তানবিন তার আশেপাশেই আছে, নজর রাখছে। এমন মনে হওয়ার দরুন রাত্রি চলতে চলতে বারবার আশেপাশে তাকাচ্ছে। আর এদিক ওদিক তাকাতে গিয়ে সে প্রথমে খেয়ালই করল না একটা বাইক যে তার সামনে থেমেছে। আচমকা দেখে ভয় পেয়ে চমকালো। আজ তানবিন হেলমেট পরা, চোখের সম্মুখের কাঁচ সরিয়ে বলল, কাউকে খুঁজছেন? রাত্রি না বোধক মাথা নেড়ে বলল, না, খুঁজছি না কাউকে। কিন্তু আমার কেন মনে হচ্ছে আপনি কাউকে খুঁজছিলেন। আর কেনই বা মনে হচ্ছে যাকে খুঁজছেন সেটা আসলে আমি? আপনার কেন মনে হচ্ছে আমি কিভাবে জানবো? তবে আমি আপনাকে খুঁজছিলাম না, আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, বাইকে উঠুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। রাত্রি মনে মনে পণ করেছে সে কিছুতেই আর তানবিনের বাইকে উঠবে না। একটা অপরিচিত মানুষের বাইকে কেন যাতায়াত করতে হবে তাকে, হোক গিয়ে সে সন্ত্রাসী কিংবা অন্য কিছু। রাত্রি বলল, দেখুন, আমি আপনার বাইকে আর কখনো উঠব না। আপনাকে আমি চিনি না, একজন অপরিচিত মানুষের বাইকে আমি কেন উঠতে যাব? কেন উঠবেন না? ব্যাপারটা কি এমন হতে পারে না যে আমি বাইক চালক আর আপনি প্যাসেঞ্জার? নাকি ভাবছেন আমাদের মাঝে ব্যাপারটা অন্য রকম? আমি কিছুই ভাবছি না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না প্লিজ। আমি অবশ্যই আপনার সামনে আসব, আর আমি যতবার আসব আপনি ততবার আমাকে দেখবেন। এমন একটা সময় আসবে যখন আপনি আমাকে না দেখতে পেয়ে মন খারাপ করবেন। তানবিন বাইক স্টার্ট করে ঘুরে চলে গেল। রাত্রির দু চোখে আকাশস্পর্শী বিস্ময়। শেষে এটা কি বলে গেল তানবিন? পড়াতে বসার ২১ মিনিট পর আদিল এলো। এতক্ষণ সম্ভবত ঘুমাচ্ছিল সে। তার হাতে চিপসের উন্মুক্ত প্যাকেট। সে চিপস খাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো এবং উস্কো খুস্কো। রাত্রি তাকে আর চোখে দেখল, তবে সে এমন একটা ভাব করে রইল যেন সে আদিলকে দেখতে পায়নি। আদিল সোজা তার দিকেই এগিয়ে এলো, বলল, চিপস খাবেন ম্যাডাম? রাত্রি তাকালো এমনভাবে যেন আদিল কথা না বললে সে আদিলকে খেয়ালই করতো না। সে না বোধক মাথা নেড়ে বলল, না ভাইয়া। আদিল তার না শব্দটিকে গ্রাহ্যই করল না, বলল, হাঁ করুন। আমি খাবো না। আদিলের শান্ত মুখশ্রীতে সামান্য রাগের প্রলেপ ফুটল। কঠিন গলায় বলল, আপনাকে হাঁ করতে বলেছি। এমন কঠিন স্বরের হুকুম রাত্রির ভালো লাগলো না। সে বিরক্তি গোপন না করেই বলে উঠল, বললাম তো আমি। রাত্রি কথা শেষ করতে পারে না। আদিল একটা চিপসের টুকরো সুযোগ বুঝে তার মুখে পুরে দিয়েছে। ঠোঁটে মৃদু হাসি রেখে আদিল এক পিস চিপস নিজের মুখে পুরে খেয়ে ফেলল। আদিলকে না বলা এত সহজ নয়। রাত্রি স্তব্ধ। আদিল এমন করবে সে ভাবতে পারেনি। মালিহার ইচ্ছে করছে চিপস খেতে। সে ভাইয়ের দিকে চেয়ে বলল, আমাকে দেবে না? রাত্রি আদিলের দেওয়া চিপস খেলো না।
চিপস পিস মুখ থেকে সরিয়ে গ্লাসে থাকা পানি পান করল সে। অন্যদিকে আদিল মালিহার প্রশ্নের প্রত্যুত্তরে বলল, তোকে কেন দেব? এখন তোর পড়া দেওয়া নেওয়ার সময়। এখন তুই শুধু পড়া নিবি, চিপস কেন নিবি? রাত্রির দিকে ফিরে বলল, রাত্রি, ওকে ভালো করে পড়ান। অঙ্কে মাত্র 35 পাই, এটা মানার মতো? আমি কখনো এত খারাপ স্টুডেন্ট ছিলাম না। আর তুই আমার বোন হয়ে? লজ্জায় যেন আদিলের মস্তক নত হয়ে আসে। সে বিছানায় বসে রইল যতক্ষণ না পড়ানো শেষ হলো। এই এতক্ষণ সময়টাতে সে রাত্রির থেকে একবারও চোখ সরিয়েছিল কিনা সন্দেহ। রাত্রির ভীষণ অস্বস্তি হচ্ছিল। কেউ এমনভাবে তাকিয়ে থাকা আসলেই বিব্রতকর ব্যাপার। রাত্রি মালিহার রুম থেকে বের হলে আদিলও প্রায় তার সঙ্গে সঙ্গেই বের হলো। ডাকলো পিছন থেকে। রাত্রি দাঁড়ালো। আদিল তার সম্মুখে এসে বলল, শুধু ছাতা ফেরত দেবেন? আপনার কি মনে হয় না আপনি আরও কিছু দিতে ভুলে গেছেন? আদিলের মাঝে আবারও সেদিনকার মতো স্বাভাবিক এবং শান্ত ভাবটা লক্ষ্য করছে রাত্রি। সে হয়তো বুঝতে পারছে আদিল আরও কিছু বলতে কি বুঝিয়েছে, কিন্তু সে বলল, আপনি তো আর কিছু আমাকে দেননি, যা দিয়েছেন ফেরত দিয়েছি। আদিল তার কথায় হাসল। পর মুহূর্তেই চেহারা অন্ধকার হলো তার। কেমন গম্ভীর গলায় বলল, কিন্তু আপনি সেটা দেননি যেটা আমি চাই। আদিলের সাথে আর কথা বাড়ানো উচিত নয় বুঝতে পেরেই রাত্রি বলল, আমি যাচ্ছি। রাত্রি চলে আসতে আসতে ফের আদিলের কণ্ঠস্বর শুনতে পেল। মিসিং হওয়া ওই 4টা অক্ষর আপনার কাছে আছে রাত্রি? ওই 4টা অক্ষর আমার। আমাকে ওগুলো ফেরত দিন। আদিলের কথাগুলো বড্ড অসহনীয় ঠেকে রাত্রির কাছে। ভবিষ্যতে আদিল ঠিকই সুস্থ হয়ে যাবে, তখন সে এই ঘটনাগুলোও দিব্যি ভুলে যাবে। অথচ অযথায় সে এই বর্তমান সময়টাকে বিদঘুটে করে তুলছে। শ্রাবণের একটি মাত্র ভালো জামা, এটা ছাড়া আর কোনো জামা নেই যেটা পরে সে সহপাঠীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারে। কিন্তু এই একই জামা পরে সে প্রায় কয়েকবার অন্য সহপাঠীদের জন্মদিনের আয়োজনে অংশগ্রহণ করেছে। এবারও এটাই পরতে হবে দেখে তার মন খারাপ হচ্ছে। তার এই পোশাক বারবার পরে যাওয়ার ব্যাপারটা কিছু সহপাঠীরা ভালো চোখে দেখে না। শ্রাবণী জামাটা বের করে ফ্যাকাশে মুখে বসে রয় বিছানায়। রাত্রি বাসায় ফিরেছে। রুমে প্রবেশ করে সে ফ্যানের গতি বাড়িয়ে বিছানায় বসল। আজও প্রচণ্ড গরম পড়েছে। বিকেলকে মনে হচ্ছে উত্তপ্ত দুপুর। সে প্রথমে শ্রাবণীকে লক্ষ্য করল না। হঠাৎ যখন শ্রাবণীকে লক্ষ্য করল, এক প্রকার অবাকই হলো। মেয়েটা জামা নিয়ে এমন মনমরা মুখে বসে আছে কেন? কি হয়েছে জানতে চাইল রাত্রি। শ্রাবণী না তাকিয়ে জবাব দিল, আজ মধুমিতার জন্মদিন। তো আমাকে ওর জন্মদিন পার্টিতে ইনভাইট করেছে, ক্লাসের সবাইকে করেছে। তুমি যাবে? শ্রাবণী এবার তাকালো, বলল, তো যাব না? আমার জন্মদিনের অনুষ্ঠান তো হয়ই না, এখন অন্যদের অনুষ্ঠানেও না যাই সেটা চাও? তাছাড়া মধুমিতা ভালো মেয়ে, ওকে আমার ভালো লাগে। তাহলে কি নিয়ে এত ভাবছো? গিফটের ব্যাপার? না, একটা গিফট সব ক্লাসমেটরা একসাথে মিলে দেবে। ওখানে টাকা দিয়েছি, বাবার কাছ থেকে নিয়েছিলাম। তাহলে কি নিয়ে ভাবছো? কি পরে যাব? আমার তো কোনো পোশাক নেই। এটা কি বলছো? পোশাক নেই মানে? পোশাক নিয়েই তো তুমি বসে আছো। শ্রাবণী জামাটা উঁচিয়ে ধরে বলল, এটা পরে যাব আমি? এটা পরে এর আগেও আমি ক্লাসমেটদের বার্থডেতে পার্টিতে অ্যাটেন্ড করেছি। তাহলে কাল ওটা পরে যাও। ওটা তো পুরনো হয়ে গেছে, তাছাড়া ওটা ইঁদুরে কেটেছিল, মনে নেই তোমার? সেটা তো খুবই অল্প পরিমাণ, আমি তো সেলাই করে দিয়েছি, বোঝার উপায় নেই। আমি ওটা পরে যাব না। রাত্রির বলতে ইচ্ছা হলো, তোমার যাওয়ারই দরকার নেই, কিন্তু সে বলল, ঠিক আছে, আমার একটা 3 পিস পরে যাও তাহলে। শ্রাবণী রাত্রি একটা 3 পিস পরে দেখলো, না, রাত্রি 3 পিস সে পরতে পারবে না, খুব লম্বা আর ঢিলে ঢালা। শ্রাবণী কোনো উপায় না দেখে বলল, ঠিক আছে, আমার লাল ড্রেসটাই পরে যাব। শ্রাবণীকে সহপাঠীর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্পিত হলো অয়নের উপর। শ্রাবণীকে জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে যেতে হবে শুনে অয়ন বলল, কোথায় নিয়ে যেতে হবে? এসব চিন্তা ভাবনা ছাড়, কোথাও যেতে হবে না, ভাত খেয়ে ঘুমা। শ্রাবণী গাল ফুলিয়ে বলল, তুমি এরকম করছো কেন? আপু তো যেতে নিষেধ করেনি। আমার তো সেখানেই প্রশ্ন, কেন আপু কিছু বলেনি? অয়ন রুমের দিকে অগ্রসর হলো। আপু এসে বলল, তুমি ওকে এত স্বাধীনতা কেন দিচ্ছ বলো তো? ও যেখানে যেতে চাইবে সেখানেই কি ওকে যেতে দিতে হবে? ওর বয়সটাই এখন এমন।
দুরন্ত। ও এখনো আমাদের মতো নিজেকে মানিয়ে নিতে শেখেনি। ওর মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখো। তোমাকে যদি যেতে বাধা দেওয়া হতো তোমার ভালো লাগতো? অভাবীদের ভালো খারাপ লাগার মূল্য নেই। এই ঘরটায়ও তেমনি। এসবের মূল্য দেওয়া উচিত না। ও আজই শেষবার কারো জন্মদিনে যাবে। ওর এসব শখ আহ্লাদ কমানো উচিত। অয়ন বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবণী বসার ঘরে দাঁড়িয়ে আছে। অয়ন একে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, মাথায় ওড়না দে। কেন? কেন মানে? মাথায় ওড়না দে, ধমকে উঠল অয়ন। শ্রাবণী ভয় পেয়ে মাথায় ওড়না দিল। অয়ন বলল, এত লিপস্টিক দিয়েছিস কেন? লিপস্টিক মজ। কোথায় এত লিপস্টিক দিয়েছি? তুই মুজবি? শ্রাবণী অয়নকে রাগাতে চাইল না। বেশি রেগে গেলে হয়তো যেতেই দেবে না। শ্রাবণী রুমে এসে একটা ওড়নায় লিপস্টিক মুছল, তবে পুরোটা মুছল না। হালকা লিপস্টিকের আবরণ তার ঠোঁটে রয়ে গেল। অয়ন বাসা থেকে বের হতে হতে বলল, ছেলেরাও আসবে? ছেলেরা কোত্থেকে আসবে ভাইয়া? আমি তো গার্লস স্কুলে পড়ি। ও, মনে পড়ার ভঙ্গি করল অয়ন। শ্রাবণীকে যথাস্থানে পৌঁছে দিয়ে অয়ন চলে গেল। শ্রাবণী তাকে নির্দিষ্ট একটা সময় পর এসে নিয়ে যেতে বলেছে। ভিতরে প্রবেশ করে প্রথমেই শ্রাবণী সেই মেয়েগুলোর সম্মুখীন হলো যারা তার ব্যাগে ময়লা ঢুকিয়ে দিয়েছিল। ওরা শ্রাবণীকে দেখে হাসল, ফিসফিস করে নিজেদের মাঝে কিছু বলল। শ্রাবণী দেখেও না দেখার ভান করলো। স্কুলে শ্রাবণীর ঘনিষ্ঠ কোনো বান্ধবী নেই, তবে কয়েকজন আছে যাদের সাথে সে মোটামুটি মিলেছে। তারা শ্রাবণীকে দেখা মাত্র ডাকলো। শ্রাবণী তাদের সঙ্গে কথা বলল কিছুক্ষণ। এর মধ্যেই মধুমিতার জন্মদিনের কেক এসে গেল। গান বাজছে, গান গাচ্ছে মধুমিতার মামা। তিনি ভালো গান করেন। শ্রাবণী মুগ্ধ হয়েই শুনছিল তার গান। রুমি নামের মেয়েটা কখন তার পাশে এসে দাঁড়িয়েছে শ্রাবণী লক্ষ্য করেনি। রুমি তার ব্যাগে ময়লা ঢুকিয়ে রাখা মেয়েগুলোর মধ্যে একজন। রুমি ব্যঙ্গ করে হেসে বলল, তোমার কি এই একটাই ড্রেস শ্রাবণী? রুমির ঠোঁটের দুষ্টু শয়তানি হাসিটা দেখে শ্রাবণীর গা জ্বলে যাচ্ছে। সে যত চায় মেয়েগুলোকে এড়িয়ে চলতে, মেয়েগুলো তত তার সামনে চলে আসে। শ্রাবণী কোনো প্রত্যুত্তর দিল না। রুমি বলল, তুমি সবসময় একটা ড্রেস পরেই কেন চলাফেরা করো? তোমার বাবার কি টাকা নেই তোমাকে নতুন ড্রেস কিনে দেওয়ার? তোমরা কি প্রচুর গরিব? রুমির কটু কথাগুলো শুনতে শ্রাবণীর ভীষণ কষ্ট হয়। সে তার চোখ সংযত রাখতে চায়। সে চায় না এই বাজে মেয়েটার সামনে তার চোখে জল জমুক এবং ঝরুক। এমনকি এই বাজে মেয়েটার সঙ্গে সে তর্কও করতে চায় না এই স্থানে। শ্রাবণী বলল, তোমার সাথে আমার বিন্দু মাত্র কথা বলার আগ্রহ নেই। শ্রাবণী অন্যদিকে সরে যেতে চাইলেই রুমি তার হাত ধরে আটকালো। শ্রাবণী ফিরে তাকালো রুমির দিকে। রুমির চোখে মুখে এখনও শয়তানি ভাবটা বিদ্যমান। সে বলল, তুমিই বলো শ্রাবণী, এমন একটা পরিবেশে তোমার এই পোশাককে মানানসই? আমার জন্মদিনে প্লিজ এই ড্রেসটা পরে যেও না। এটা ভীষণ নোংরা হয়ে গেছে। টাকার দরকার হলে বলো, আমি তোমাকে একটা ড্রেস কেনার টাকা দেবো। দান করার জন্য আমাদের ভালোই টাকা পয়সা রয়েছে। এই তিক্ত কথায় শ্রাবণীর কোমল মনে এবার ভীষণ আঘাত লাগলো। গাল বেয়ে নেমে গেল তার চোখের জল। রুমি বিরক্তিতে মুখ বিকৃত করে বলল, কি ন্যাকা তুমি! রুমি ঘৃণিত কিছু ধরে আছে এমনভাবে শ্রাবণীর হাত ছেড়ে দিল, যেন একটা হাত নয়, পচে যাওয়া কোনো বস্তু। শ্রাবণীর মনে হলো বড্ড ভুল করে ফেলেছে সে এখানে এসে। এই আয়োজন তাদের মতো মানুষদের জন্য নয়, এটা সামর্থ্যবান মানুষদের, যাদের ভালো ভালো পোশাক রয়েছে, যারা প্রতিবেলা আমিষ খায়। শ্রাবণী প্রায় দৌড়ে বেরিয়ে গেল মধুমিতাদের বাড়ি থেকে। সে সময় সকলের দৃষ্টি শ্রাবণীর দিকেই ছিল। মধুমিতা ডেকে উঠল তাকে। শ্রাবণী শুনেও শুনল না। রাগ, দুঃখ আর অভিমানে শ্রাবণী এতটাই সাহসী হয়ে উঠল যে মধুমিতার বাড়ি থেকে একাই ফিরল। আসতে অবশ্য তার সমস্যা হয়নি। সে অধৈর্য হয়ে দরজা ধাক্কালো। মিথিলা দরজা খুলে দিতেই শ্রাবণী কোনো দিকে না তাকিয়ে সোজা রুমের দিকে গেল হেঁটে। রুমে ঢুকে দরজা ভিজিয়ে ঘরের পোশাক পরে নিল সে। তার একমাত্র ভালো জামাটাকে টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। তার চোখ বেয়ে যন্ত্রণার ভারী অশ্রুপাত হচ্ছে। যখন টেনে হিঁচড়ে ছেঁড়া গেল না, তখন সে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে ফিরে এলো জামার কাছে। জামাটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে সে। দরকার নেই এই জামার। এটা নোংরা, এটা ভীষণ নোংরা।
মিথিলা রান্নাঘরে গিয়ে জানালো শ্রাবণীর কিছু হয়েছে। রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এ কথা শুনে রাত্রি রান্নার কাজ ফেলে দৌড়ে এলো। ভেজানো দরজাটা খুলে দেখতে পেল শ্রাবণীর সুন্দর জামাটাকে কাঁচি দিয়ে কাটছে। রাত্রি ছুটে এসে জামাটা কেড়ে নিল। চিৎকার করে উঠল, এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? শ্রাবণীও চিৎকার করে উঠল, হ্যাঁ পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর ভালো লাগে না। এ ঘরে থাকার চেয়ে পাগল হয়ে রাস্তায় ঘোরাও অনেক ভালো। আমরা ভিখারি, আমাদের রাস্তায় থাকা উচিত। এ ঘরে জন্ম নিয়ে অন্যায় করে ফেলেছি। রাত্রি ভীষণ জোরে একটা থাপ্পড় মারল শ্রাবণীর গালে। শ্রাবণী এতে আরও জোরে চিৎকার শুরু করলো, মারছো কেন আমায়? কেন মারছো? সব জায়গায় আমাকে ছোট হতে হয়, মানুষজন ইচ্ছা মতো কথা শোনায়। তোমরা কি বুঝবে কেউ কথা শোনালে কেমন লাগে? এরকম একটা দুটো থাপ্পড় মারার চেয়ে গলা কেটে মেরে ফেলো আমায়। শ্রাবণী রুম থেকে বেরিয়ে গেল এক নাগাড়ে কথাগুলো বলে। তার শরীর অস্বাভাবিক রকম কাঁপছিল। প্রিয়ারা রুমের দরজায় দাঁড়িয়েছিলেন আর মিথিলা তার থেকে কিছুটা ভিতরে। রাত্রির চোখ থেকেও টপটপিয়ে জল নামছে। সে এখনও জানে না কি হয়েছে, তবে কিছু একটা হয়েছে, আর যা হয়েছে ভালো কিছু হয়নি। কেউ কি আবার তাদের দারিদ্রতাকে কটাক্ষ করেছে? বুকের ভিতর কষ্টে ভীষণ তোলপাড় হয় রাত্রি। সে বসে পড়ে বিছানায়। এ কষ্ট যে তারও। শ্রাবণী দরজা খুললেই নিচতলার দুজন ভাড়াটিয়াকে দেখতে পায়। তারা মূলত তাদের ঘরের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এসেছে। শ্রাবণী তাদের গ্রাহ্য করল না, সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মিশাতের শেষ সম্বল ছিল ১১০ টাকা। তবে অতি দুঃখের বিষয়, সে তার শেষ সম্বলটুকু হারিয়েছে। তার কাছে এখন আর কোনো অর্থ নেই। এবার কি তাকে না খেয়ে মরতে হবে? সে জানে না কেন তার জীবনে একটার পর একটা অঘটন ঘটছে। বাবার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে সে অতি আশার সঙ্গে ব্যবসা শুরু করতে চেয়েছিল। একা একা নয়, দুইজনের অংশীদারি ব্যবসায় চুক্তিবদ্ধও হয়েছিল। কিন্তু অপর অংশীদারকে টাকাটা হস্তান্তর করতে ও বেটা টাকা নিয়ে ফেরারি হলো। বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, রাগান্বিত হলেন, বাড়ি থেকে বের করে দিলেন স্বীয় পুত্রকে। বের করে দিয়েছে অর্থহীন। তাও ভাগ্যিস সে আসার আগে ১,৫০০ টাকা চুরি করে এনেছিল, না হলে মাথার উপর এই যে ছাদটা দেখা যাচ্ছে এটা থাকতো না। সে থাকতো এখন রাস্তায়, মাথার উপর থাকতো খোলা আকাশ। তবে তার শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়াতে সে খুব ভেঙে পড়েছে। পকেট মারটার কি দরকার ছিল তার পকেট থেকে ওই ১১০ টাকা পূর্ণ মানিব্যাগটা ছিনতাই করার? সে এখন পুরো অসহায়। এই শহরে তার মতো এত অসহায় কেউ নেই বলেই মিশাতের বিশ্বাস। সে কাঁদছে, যতটা নিঃশব্দে কাঁদা যায়। পুরুষ মানুষের কান্না কেউ শুনে ফেললেও এটা সেই পুরুষের জন্য লজ্জা। তাও যদি হয় শেষ সম্বল মাত্র ১১০ টাকা হারানোর কান্না। সে লজ্জা হজম করারও কোনো পথ থাকবে না। মিশাতের কান হঠাৎ সজাগ হয়ে ওঠে। একজনের কান্নার শব্দ কি ভেসে আসছে না? হ্যাঁ, ওই তো শোনা যাচ্ছে, কে যেন কাঁদছে। তবে কান্নারত মানুষটি বেশ জোরে জোরেই কাঁদছে। তার কান্নার ধরা বাঁধা নেই। ওই কান্নার শব্দে মিশাতের কান্নাও ভারী হয়ে ওঠে। তার মনে হয় কান্নারত মানুষটি হয়তো তার পরম বন্ধু। সে পরম বন্ধুটিকে দেখার জন্য ঘর থেকে বের হলো। ফুরফুরা হাওয়ার পাল তাকে ছুঁয়ে দিয়ে ছুটে গেল আরও দূরে। দূর দূরান্ত থেকে আসা কৃত্রিম আলোয় একটা মেয়েকে দেখা যাচ্ছে, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। মেয়েটি কেন কাঁদছে? মিশাত এগিয়ে গেল মেয়েটির দিকে, পাশে এসে দাঁড়ালো। মেয়েটি তার পরিচিত, এর আগে ২ বার দেখেছে। ভীষণ অমানবিক। মিশাত জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? শ্রাবণী তাকালো মিশাতের দিকে। মিশাতের চোখে অশ্রু। শ্রাবণী প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আপনি কাঁদছেন কেন? শ্রাবণীর এই প্রশ্নে মিশাতের কান্নার বেগ বাড়ল। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো সে। শ্রাবণীর খুব আগ্রহবোধ জাগলো মিশাতের কান্নায়। মিশাতের কান্না দেখে সে নিজে কাঁদতে ভুলে গেল। জানতে চাইল, আপনার কি কেউ মারা গেছে? না। তবে? মিশাত আবার ঘুরে তাকালো শ্রাবণীর দিকে। ভীষণ করুণ গলায় বলল, আমি নিঃস্ব হয়ে গেছি। শ্রাবণী চমকে ওঠে, কিভাবে? পকেটমার আমার সব কিছু নিয়ে গেছে। এই কথায় শ্রাবণীর একটু খটকা লাগলো। একজন পকেটমারের কারণে কেউ কিভাবে নিঃস্ব হতে পারে? সে যতদূর জানে পকেটমারেরা অন্যের পকেট থেকে টাকা পয়সা বা মূল্যবান কোনো জিনিস চুরি করে থাকে। একজন পকেটমারের দ্বারা কি সম্ভব কারো পকেট কেটে কাউকে নিঃস্ব করা? শ্রাবণী বলল, পকেটমার কি আপনার বন্ধু ছিল?
আপনাকে ঠকিয়ে আপনার সব সম্পত্তি নিয়ে গেছে? পকেটমার আমার বন্ধু হতে যাবে কেন? আমার কোনো বন্ধু নেই। তাহলে আপনি কিভাবে নিঃস্ব হলেন? আমার শেষ সম্বল ছিল 110 টাকা। ওটা পকেটমার নিয়ে গেছে, তাই আমি নিঃস্ব। 110 টাকা ছিল শেষ সম্বল? শ্রাবণীর দুঃখ লাগলো। আহারে, একটা মানুষ তার শেষ সম্বল এভাবে হারালো। লোকটা অত্যন্ত গরিব। এই বিল্ডিংয়ে তার মতো এত অসহায় কেউ নেই। মিশাত জানতে চাইল, তোমার কি হয়েছে? তুমি কাঁদছিলে কেন? এ প্রশ্নে এবার শ্রাবণীর থেমে যাওয়া কান্না বাড়ল। সে আজকের ঘটনাটা সম্পর্কে বলল মিশাতকে। মিশাত দুঃখ প্রকাশ করতে গিয়ে বলল, পৃথিবীটা নির্দয় মানুষে ভরে গেছে। শ্রাবণী নাক টানল। সে কেঁদেই চলেছে। দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের দুঃখগুলো নিজেদের মতো করে অনুধাবন করে গেল। কেউ কোনো কথা বলল না, শুধু তারা পাশাপাশি দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। অয়ন খুব রাগ করেছে। শ্রাবণীর সাহস কী করে হয় একা একা বাসায় ফেরার? শ্রাবণী ছাদ থেকে নামলেই প্রথমে অয়নের মুখোমুখি হতে এলো, কিন্তু শ্রাবণীর এখন একদমই মন নেই অয়নের সঙ্গে তর্ক করার। সে অয়নের প্রশ্ন এড়িয়ে রুমে চলে এলো। অয়নও তার পিছন পিছন এসেছিল, কিন্তু রাত্রি ওকে চোখের ইশারায় কিছু বলতে নিষেধ করল। থেমে গেল অয়ন, বিরক্ত হয়ে চলেও গেল। শ্রাবণী বিছানায় শুয়ে পড়েছে। রাত্রি ঠিক তার পাশে বসে আছে, তার কেটে ফেলা জামা জোড়া লাগাচ্ছে সুই সুতার সাহায্যে। রাত্রি জানে জোড়া লাগালে কিছুই হবে না, খুব বাজেভাবে জামাটাকে কেটেছে শ্রাবণী। তবুও অহেতুক এই কাজটা করা থেকে সে নিজেকে বিরত রাখতে পারল না। কিছুক্ষণ সে শ্রাবণীর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলল, কি হয়েছিল? কিছু না, বালিশে মুখ চেপে বলল শ্রাবণী। আমি বলতে বলেছি। শ্রাবণী ভনিতা না করে বলল, কি হয়েছিল? রাত্রি আগেই ধারণা করেছিল এরকম কিছু। সে মনে মনে বিষয়টা নিয়ে ব্যথিত হলেও বেশি কিছু বলল না, শুধু বলল, ঘুমাও। পরের কথায় কান দেওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে আমরা সুখী আছি। শ্রাবণী কিছু বলল না। তার নৈশব্দে নামা চোখের জলে বালিশ ভিজতে লাগলো। সে মনে মনে ভাবছে, একদিন সেও ধনী হবে, একটা ধনী ছেলেকে বিয়ে করবে। তখন কেউ আর তাকে এরকম করে কথা শোনাতে পারবে না, সবাই সম্মান করবে। এই, এখনো ঘুমাচ্ছ কেন? ওঠো। রাত্রি সামান্য ঠেলা দিল শ্রাবণীর হাতে। শ্রাবণীর আরও আগেই ঘুম থেকে ওঠার কথা, কিন্তু সে এখনও ঘুমাচ্ছে। ঘুম ঘুম কণ্ঠে বলল, কেন? কেন মানে? স্কুলে যাবে না? ওই স্কুলে আমি আর যাব না, ওখানে কেউ আমায় পছন্দ করে না। যাবে না মানে? কে তোমায় পছন্দ করে আর কে করে না সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তোমাকে লেখাপড়া করতে হবে। শ্রাবণী উঠে বসে বলল, আচ্ছা, এমন কোনো স্কুল নেই যেখানে শুধু নিম্নবিত্তরা পড়ে? যে স্কুলে সবাই দিনকে দিন শুধু নিরামিষ খেয়ে থাকে, কারোরই একটা দুটোর বেশি ভালো জামা নেই? এমন কোনো স্কুল নেই আপু? আমাকে এমন একটা স্কুলে ভর্তি করিয়ে দাও প্লিজ। রাত্রি খুব কষ্টে চোখের অশ্রু আটকে রাখল। গম্ভীর স্বরে বলল, উঠে পড়ো আর খেয়ে তৈরি হও, আমি তোমাকে স্কুলে দিয়ে আসব। শ্রাবণী স্কুলে যাবে না বলে বেশ শক্তপোক্ত গই ধরেছিল, কিন্তু শেষমেশ তাকে রাত্রির জোরাজুরিতে স্কুলে যেতেই হলো। আদিল সচরাচর বাইরে বের হয় না, তবে আজ সে বের হবে এবং হয়েছেও। সে এখন বাসার গেটের সামনে দাঁড়িয়ে, তার চুল পরিপাটি, পরনের পোশাক সুন্দর, চোখে সানগ্লাস। সে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। তার ঠিক সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, সেই দাঁড় করিয়ে রেখেছে। ঘড়িতে দেখল সময়, বিকেল 4:03। অথচ মেয়েটা এখনও আসেনি। আদিলের হাতে একটি লাল জবা। বাড়ির অভ্যন্তরে লাগানো জবা গাছ থেকে সে বের হওয়ার সময় জবাটি ছিঁড়ে নিয়েছে। রাত্রি আজ যার পণ্যায় অবাক হলো আদিলকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে শুনেছে অ্যাক্সিডেন্টের পর আদিল একা একা কখনো বাড়ির বাইরে বের হয়নি। আদিলকে আজ বেশ সুন্দরও লাগছে। এতদিন সে অগোছালো আদিলকে দেখেছে, যার চুলগুলো সব সময় অগোছালো থাকতো। সে আদিলকে টি-শার্ট, ট্রাউজার আর 3/4 প্যান্ট পরা ছাড়া কোনো ফর্মাল ড্রেসে দেখেনি এর আগে। আজ আদিল একদম পরিপাটি, এমনকি সে চোখে সানগ্লাসও দিয়েছে। আদিল কি তবে সুস্থ হয়ে গেছে? কথাটা ভেবে ভালো লাগলো রাত্রির। রাত্রি সামনে আসতেই আদিল বলল, কটা বেজেছে? রাত্রির হাতে ঘড়ি নেই, তাই চট করেই সে উত্তর দিতে পারল না। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে বলল, 4:06। 6 মিনিট দেরি? কেন?
আপনার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেখুন ঘাম পড়ছে কপাল বেয়ে। আদিল ঘাম মুছল রুমাল দিয়ে। রুমাল নিয়েও বের হয়েছে? সত্যিই আদিল ভালো হয়ে গেল নাকি, ভাবল রাত্রি। জানতে চাইল আমার জন্য কেন দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতেই পারি, রিকশায় উঠুন। রাত্রি রিকশার দিকে তাকালো, এরপর আবার আদিলের দিকে। বলল, রিকশায় কেন উঠব? আমি বলেছি তাই। রিকশায় ওঠা সম্ভব নয় ভাইয়া, এমনিতেই দেরি করে ফেলেছি। মালিহাকে পড়াতে হবে না, আমি যাচ্ছি। রাত্রি এক পা সম্মুখে এগোলেই আদিল এক হাত প্রসারিত করে ওকে আটকালো। বলল, ওকে পড়াতে হবে না, আজ আপনি শুধু আমাকে পড়াবেন। রিকশায় যেতে যেতে অ আ ক খ শেখাবেন। ইংরেজি আমি জানি, 26টা অক্ষরই পারি। রাত্রির ভুল ভাবনারা নিজেদের শুধরে নিল। না, আদিল তো ভালো হয়নি। রাত্রি বিপদ অনুভব করছে। আদিলকে টপকে সে ভিতরে যাবে কি করে? রাত্রি ভাবনায় পড়ে গেল। আদিলের আদেশ শোনা গেল তৎক্ষণাৎ, উঠুন। রাত্রি বলল, আপনার সঙ্গে যাওয়া সম্ভব নয়, আপনি একাই যান, ঘুরুন, বিকেলটাকে উপভোগ করুন। আদিল রাগ করল, গম্ভীর গলায় বলল, আপনি আমার সঙ্গে যাবেন না? মাফ করবেন। আদিল পাশ থেকে একটা গাছের ডাল তুলে নিল অকস্মাৎ। তার পাশে ডালের স্তূপ ছিল। কারা কি জন্য স্তূপ তৈরি করেছে জানা নেই। ডালটা রাত্রির দিকে তরবারির ন্যায় ধরে বলল, উঠুন। রাত্রি আদিলের কাণ্ডে ভয় পেল। সে যদি রিকশায় না ওঠে তবে কি আদিল তাকে গাছের ডাল দিয়ে মারবে? হ্যাঁ, চাইলেই মারতে পারে। আদিলের দ্বারা তো সবই সম্ভব। রাত্রি আশেপাশে তাকালো। মানুষজন দেখছে তাদের, কেউ বিস্ময়ে, কেউ আবার হাসছে। বয়স্ক রিকশাওয়ালাও হাসছে মিটিমিটি। এদের সামনে যদি আদিল সত্যিই তাকে আঘাত করে, এর চেয়ে অপমানের আর কি হবে? আদিল আবারও তাকে রিকশায় ওঠার জন্য বলল। রাত্রি ভাবতেই পারছে না তাকে এখন আদিলের সঙ্গে রিকশায় ঘুরতে হবে। রাত্রি বলল, আমি চলে গেলে মালিহাকে পড়াবে কে? খারাপ রেজাল্ট করলে তো সেই আমাকেই দোষারোপ করবেন। আদিল ডাল দিয়ে আঘাত করার ভঙ্গিমা করলেই রাত্রি দ্রুত রিকশায় উঠে বসল। এতগুলো মানুষের সামনে অপমান হওয়ার চেয়ে রিকশায় ঘোরা অন্তত ভালো। আদিল হাতের ডালটা ফেলল রিকশায় ওঠার পর। রিকশা চলতে শুরু করেছে। রাত্রির মুখ গম্ভীর, দৃষ্টি পাথর। আদিল বলল, আপনি রাগ করেছেন রাত্রি? তার কণ্ঠ ভীষণ মোলায়েম। আপনিও তো আমাকে রাগান। আমাদের মাঝে এত রাগারাগি কেন বলুন তো? রাত্রি জবাব দিল না। আদিল বলল, আমাকে আর ভাইয়া ডাকবেন না। রাত্রি কিছু বলছে না দেখে আদিল আবারও রাগ করল। রুক্ষ গলায় বলল, কিছু বলবেন না? রাত্রি এবারও চুপ রইল। তার কিছু ভালো লাগছে না। আদিলের এবার আর রাত্রির নীরবতায় রাগ হলো না। তার ঠোঁটে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটল। হাতের লাল জবাটি রাত্রির কানে গুজে দিল সে। রাত্রি সঙ্গে সঙ্গে আদিলের দিকে তাকালো, কতকটা বিস্ময়ে। আদিলের ঠোঁটে এখনো সেই স্নিগ্ধ হাসি। বলল, এবারও কিছু বলবেন না? রাত্রি কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে আদিলকে বোঝার চেষ্টা করল, কিন্তু সে দুর্বোধ্য। আদিলকে বিন্দু পরিমাণ বুঝতে পারল না। বলল, এরকম কেন করছেন? কী রকম করছি? রাত্রি উত্তর না দিয়ে চোখ সরিয়ে নিল। আদিল হঠাৎ বলল, আমি জানি রাত্রি, আমি অসুস্থ, কিন্তু যদি আমি ভালো হয়ে যাই তবে আমি আরও একবার অসুস্থ হতে চাই আপনার জন্য। রাত্রি অবিশ্বাস্য চোখে তাকালো। আদিল হেসে বলল, আমার অসুস্থতার কারণ হবেন? রাত্রি কানে গুজে দেওয়া জবাটি আদিলের হাতে দিয়ে বলল, কখনোই না। বলে সে রিকশা থামাতে বলল। আশ্চর্যভাবে আদিল কোনো বাদ সাধল না। রাত্রি নেমে গেল। আদিল রিকশা থেকে ঘাড় ঘুরিয়ে রাত্রিকে দেখে। দেখতে দেখতে অস্ফুট স্বরে বলল, আপনি ইচ্ছুক হন বা না হন, তবুও আপনি আদিলের অসুস্থতার কারণ।